শীতকাল চলছিল আর আজকে দীপঙ্কর একদম ভোরে ৩টের সময় নিজের হাতে বালতি নিয়ে জমিতে পৌঁছে গেল। দীপঙ্কর প্রতিদিন একদম ভোর সকালে উঠে তার জমিতে যেত, সেচাই করত, ফসলগুলোকে আলাদা করত আর পুরো দিন জমির কাজকর্মে কাটিয়ে দিত। ওর দিনচর্চা কিছুটা এই ধরনেরই ছিল। দূর দূর পর্যন্ত পরিবেশ একদম নির্জন হয়ে যেন হারিয়ে গেছিল। চারিদিকে অন্ধকার নিজের রাজত্ব করে রেখেছিল। দীপঙ্কর ওই জমিতে নিজের জন্য একটা ছোট তাঁতের বাড়ি তৈরি করে রেখেছিল, যেখানে দীপঙ্কর প্রায় সময় মাঝরাত অবধিও রয়ে যেত। আর ও তার বাড়ির ছোট বাল্বটাকে যখনই জ্বালালো, দীপঙ্করের চোখ ওর থেকে 200 মিটারের দূরত্বে দাঁড়িয়ে থাকে এক মহিলার ওপর পড়ে গেল, যে জমির একেবারে মধ্যিখানে গভীর গর্ত খুঁড়ছিল। একটা মহিলাকে এইভাবে নিজের জমিতে গর্ত খুঁড়তে দেখে দীপঙ্করের রাগ তো প্রচণ্ড হলো, কিন্তু পরের মুহূর্তেই ওর মাথায় এই খেয়ালটাও এলো যে আসলে এত অন্ধকারে কোনো মহিলা এই অবস্থায় জমিতে কি করছে। গ্রামবাসীরা এইসব ব্যাপারে গভীর ভাবনা চিন্তা করায় খুব ওস্তাদ হয়। দীপঙ্কর এক মুহূর্তে বুঝে গেল যে ডালের মধ্যে অবশ্যই কিছু কালো রয়েছে। এটাই ভেবে দীপঙ্কর ওই মহিলার একদম কাছে পৌঁছে যায় আর তাকে আর চোখে তাকিয়ে দেখে, যাতে অন্তত ও এটা জানতে পারত যে সে তার গ্রামেরই কোনো মহিলা নাকি কোনো বহুরূপী ছিল। কিন্তু ওই মহিলা বড় ঘোমটা দিয়ে রেখেছিল, যে কারণে দীপঙ্কর ওই মহিলার চেহারা দেখতে পারছিল না। দীপঙ্কর ওই মহিলাটাকে আওয়াজ দিল, আরে তুমি ওখানে করছোটা কি? এইভাবে জমির মাঝখানে গর্ত কেন খুঁড়ে যাচ্ছ? এরকম করাটা কি কোনো মহিলাকে শোভা দিচ্ছে? ওই মহিলাটা না তো দীপঙ্করের কোনো প্রশ্নের একটাও উত্তর দিল, আর না ওর নিজের কাজটা থামালো, বরং এখনো নিজের গর্ত খোঁড়ার গতিটাকে আরো দ্রুত করে দিল। ওই মহিলাটার এই ব্যবহার দেখে দীপঙ্করের খুব রাগ ধরল আর ও ওই মহিলার ওপর চিল্লিয়ে উঠল, তুমি একটা মহিলা তাই কিছু বলছি না, নাহলে এতক্ষণ ধাক্কা মেরে আমার এই জমি থেকে বাইরে করে দিতাম। বন্ধ করো এইসব। দীপঙ্কর যখন দ্বিতীয়বার দখল দিল, ওই মহিলা গর্ত খোঁড়াটা বন্ধ করে দিল, কিন্তু তারপর ও দীপঙ্করকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে লাগলো। পরের মুহূর্তে ওই মহিলা দীপঙ্করকে জমি থেকে দূরে চলে যাওয়ার ইশারা করল। দেখো তো একটু এই মহিলাটার আচরণ, এক তো ভুল করবে আর তার উপর গরমও দেখাবে। এই মহিলা, চল বেরিয়ে যা আমার জমি থেকে বাইরে। দীপঙ্কর এইটুকু বলে ওই মহিলাটার ঘোমটা সরানোর জন্য ওর দিকে হাত এগিয়ে দিল, কিন্তু তখনই হঠাৎ ওই মহিলা হঠাৎ করে উধাও হয়ে গেল। কিছুক্ষণ আগে দীপঙ্কর যে মহিলার উপরে চিৎকার করছিল, পরেরই মুহূর্তে ওই মহিলাটা এক নিমেষের মধ্যে হঠাৎ করে উধাও হয়ে যাওয়া এক বিরাট বড় বিপদের দিকে ইশারা করছিল। বাপরে, এই আমি কার সঙ্গে পাঙ্গা নিয়ে ফেললাম? এ তো একটা পেতনি ছিল। জানি না আমার বুদ্ধিও তখন কোথায় ঘাস চড়াতে গেছিল যে আমি এই মহিলাকে বিরক্ত করলাম। দীপঙ্কর এবার তাড়াতাড়ি করে হাঁটতে শুরু করলো আর তাড়াতাড়ি দৌড়তে লাগলো। ও জমি থেকে বাইরে বেরোতেই যাচ্ছিল, আর তখনই ও নিজের সামনে ঠিক ওই মহিলাটাকেই দেখতে পেল, যে দীপঙ্কর কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিল। দীপঙ্কর ওকে দেখে পা দুটোকে পেছনে করে নেয়। ওই মহিলা আস্তে আস্তে দীপঙ্করের কাছে এগোতে লাগলো। দীপঙ্কর একদম ঘাবড়ে গেল। তখনই ওই মহিলা নিজের ঘোমটা তুলে নিল। তার চেহারা দেখে দীপঙ্করের ঘাম ঝরতে শুরু হয়ে গেল। লাল চোখ, চোখ থেকে রক্ত টপ টপ পড়ছে, ভয়ঙ্কর চেহারা আর ঝুলে থাকা একটা জিভ। ওই মহিলার এই রূপটা দেখে দীপঙ্কর পা পিছলে মাটিতে পড়ে গেল। বাপরে, এই মেয়েটা তো একটা ডাইনি। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমার ঘরে বউ বাচ্চা রয়েছে।
পরিবার তো আমারও ছিল, কিন্তু মনে আছে এই জমিতেই আজ থেকে 5 বছর আগে তোমরা গ্রামবাসীরা মিলে আমার পরিবারকে পুঁতে দিয়েছিলে। আজ যখন আমি এই জমিতে মুক্তি পেলাম, তখন সবার আগে আমি নিজের বাচ্চাদের কবর খুঁড়তে শুরু করলাম, যাতে করে আমি ওদেরকে আবার জীবিত করতে পারি। কিন্তু তুই নির্দয়ী মানুষ, আমাকে তো সেটা ঠিক করে করতে দিচ্ছিস না। এখন তোর মরা একেবারে নিশ্চিত। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও। আমি গ্রামে কাউকে কিচ্ছু বলবো না যে তুমি আবার ফিরে এসেছো। এইটুকু বলে দীপঙ্কর জমি থেকে বেরিয়ে বাইরে পালাতে লাগে। কিন্তু তখনই ওই ডাইনি দীপঙ্করের পিঠে ঝাঁপিয়ে পড়ল আর ওকে নিজের সঙ্গে মাটির নিচে টানতে লাগলো, ঠিক সেইভাবেই যেভাবে কোনো জ্যান্ত মানুষকে মাটিতে দফন করা হয়। সেই সময় পুরো জায়গাটায় শুধু দীপঙ্করের চিৎকার শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর দীপঙ্করের চিৎকারের আওয়াজ শান্ত হয়ে গেল, কিন্তু ততক্ষণ একটা গ্রামের লোক, যে আসলে সেই জমিতে কৃষি কাজ করত, ও ওখানে চলে আসে আর দীপঙ্করের চিৎকার শুনে নেয়। ও তখনই গ্রামবাসীদেরকে ডাকতে লাগলো যাতে দীপঙ্করের সাহায্য করা যেতে পারে। কিন্তু যতক্ষণ ওখানে গ্রামের সবাই পৌঁছলো, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। কয়েকজন গ্রামের লোক জমিটা দেখে একটু ভয় পেয়ে যায়, কিন্তু দীপঙ্করকে ওই জমি থেকে বাইরে বার করার জন্য ওরা সবাই আস্তে আস্তে ওই জমির কাছে যেতে লাগলো। ওরা সবাই ভেতর থেকে খুব বেশি ভয় পেয়ে গেছিল, কিন্তু তবুও ওরা সবাই জমির খোদাই শুরু করে দিল। তখনই জমির ভেতর থেকে একটা মহিলার ভয়ঙ্কর আওয়াজ আসলো, পালিয়ে যাও এখান থেকে, চলে যাও। এর আগে গ্রামবাসীরা কিছু ভাবতে পারত বা করতে পারত, ওই ভয়ঙ্কর ডাইনি জমি থেকে বেরিয়ে পড়ল আর জমিতে উপস্থিত সমস্ত গ্রামবাসীদেরকে এক ঝটকায় পাতালে টেনে নিল। আর সবার মারাত্মক চিৎকারের সঙ্গে এই ঘটনা এখানে শেষ হয়ে যায়। এরপর অনেক দিন পর্যন্ত এই ঘটনার কথা গ্রামে ক্রমাগত হয়ে চলেছিল। গ্রামবাসীদের কথা মতো যে ওই ঘটনার পরে কখনো গ্রামের ওই জমিতে কৃষিকাজ হয়নি। আসলে পুরো জমিটা অনুর্বর হয়ে গেছিল। বহু বছর আগে কোনো মহিলাকে তার 2 বাচ্চার সাথে ওই জমিতে বসে তন্ত্র সাধনা করতে দেখতে পাওয়া গেছিল, যেখানে গ্রামের অসহায় লোকেদেরকে বলি দেওয়া হতো। এই কারণেই একদিন সুযোগ পেয়ে যখন ওই মহিলা নিজের সাধনায় ব্যস্ত ছিল, গ্রামবাসীরা কোনো তান্ত্রিকের সাহায্যে তার 2টো বাচ্চাকে চুরি করে নেয় আর খুবই গোপনভাবে জমিতেই তাদেরকে জ্যান্ত পুঁতে দিয়েছিল। এরপরে গ্রামবাসীরা ওই মহিলাটাকেও বেঁধে দিল আর ওই জমিতেই দফন করে দিল। আর 5 বছর পর ওই জমি থেকেই ওই মহিলাটাই ডাইনি হয়ে বেরিয়ে পড়ে। আর আজকে ওই ডাইনি সেই জমিতেই বসবাস করছে। সে ওই জমিতে বন্দী হয়ে রয়ে গেছে, যে কারণে সে ওই জমি থেকে বাইরে আসতে পারবে না। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, যে কেউ ওই জমির নিকটে গেছে দ্বিতীয়বার কখনো ফিরে আসেনি। রবি, অনুপম আর শুভঙ্কর 3 জন খুবই ভালো বন্ধু ছিল। আর 3 জন 12 স্ট্যান্ডার্ডের এক্সাম কমপ্লিট করার পর ভ্যাকেশনে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান বানাচ্ছিল। আমার মনে হয় এইবারে আমাদের গোয়া বা মানালি নয়, বরং গ্রামে যাওয়া উচিত। গ্রামের সুন্দর পরিবেশ আর গ্রামের গাছপালার আনন্দ নেওয়া উচিত। কথাটা তুই ঠিকই বলেছিস, কিন্তু আমাদের মধ্যে কার গ্রামে যাবি? আমরা 3 জন এক এক করে সবার গ্রামে যাব।
কিন্তু শুরু রবির গ্রাম বেলতলা থেকে করব। হ্যাঁ হ্যাঁ, তো এতে সমস্যা কোথায়? চলো, কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আমার গ্রামে তোদের এই বিয়ারাপন চলবে না। যেমন বেশি রাত অবধি জাগা, সন্ধেবেলায় বাইরে ঘোরা, আর সব থেকে জরুরি ভূত প্রেতের মজা ওড়ানো। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, তোর গ্রাম অন্ধবিশ্বাসীদের সঙ্গে কাপুরুষ আর ভীতুও। দেখ, এবার তুই কিন্তু বেশি বলছিস। রবি, তুই সায়েন্সের এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয়েও এই ভূত প্রেতের ওপর বিশ্বাস করিস? কিন্তু এতে তোরও দোষ নেই, কারণ তুই ওই গ্রাম থেকেই বেরিয়ে এসেছিস না, তাই এটা তোর হওয়ারই কথা। কিন্তু তুই চিন্তা করিস না, এইবারে আমরা তোর আর তোর গ্রামের সবার অন্ধবিশ্বাস দূর করে দেব। তিনজন বন্ধু ভ্যাকেশনের জন্য গ্রামে যাওয়ার প্ল্যান করছিল, আর তিনজনেই বেছে নিল রবির সেই ভুতুড়ে গ্রাম, যেখানে সন্ধে নেমে আসার পর ওই গ্রামের ডাইনি বেরিয়ে আসে আর গ্রামে একা ঘুরে বেড়ানো যে কোনো মানুষকে একেবারে প্রাণে মেরে ফেলে। আর এই তিনজনই ভূত প্রেতে একটু বিশ্বাস করতো না, আর এইবারে তাদের উদ্দেশ্যটাও এটাই ছিল যে ওরা গ্রামে গিয়ে ওই ডাইনির কথাগুলোকে তাদের ভুল ভ্রান্তি প্রমাণ করে দেবে, যেটা তারা এত বছর ধরে মেনে চলেছে। সন্ধ্যের ট্রেনে চেপে ওরা সবাই পরের দিন দুপুরে পৌঁছে গেছিল রবির গ্রামে, বেলতলায়। ওরা তিনজন রবির বাড়ি পৌঁছয়। তাদের গ্রামে পুরনো বাড়িতে শুধু রবির ঠাকুমা থাকতো, আর বাকি সবাই শহরেই সেটেল ছিল। আরে খোকা, তুই এসে গেছিস, খুব ভালো করেছিস। যা, তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে নে, আমি খাবার বেড়ে দিচ্ছি, যা। তিনজন বন্ধু খাবার খেয়ে একই রুমে নিজের নিজের বিছানায় আরাম করতে করতে কথা বলছিল। আরে, তোরা শুয়ে পড়লি যে, আমাদের উদ্দেশ্য ভুলে গেছিস নাকি? অনুপম নিজের দুই বন্ধুর সাথে ঘরের বাইরে লুকিয়ে লুকিয়ে বের হয় আর ঠাকুমার ঘর থেকে বাড়ির চাবি নিতে চলে যায়। অনুপম একাই ঠাকুমার ঘরে গেছিল। ও যখনই ফেরত আসার জন্য ঘোরে, একটা রোগা পাতলা হাত ও টি শার্ট ধরে নেয়, আর পেছন থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ চলে এলো। চাবি রেখে দে এখানে। অনুপম যেই না ঘুরে তাকায়, ও দেখলো যে রবির ঠাকুমা ওর কাঁধে হাত রেখে ওকে থামিয়েছিল। আসলে রবির ঠাকুমা কোনো মানুষ নয়, বরং একটা ডাইনি ছিল, যার চেহারা ওই অন্ধকার রাতেও এত মারাত্মক লাগছিল যে দুর্বল মনের লোক হলে তক্ষুনি মরে যেত। এটা দেখে অনুপম ওখানে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেল। যখন বেশি দেরি হওয়ার পরও অনুপম ফিরে আসেনি, তখন ওর ওই দুজন বন্ধু ঠাকুমার ঘরে চলে আসে। তখন দেখে যে ওর ঠাকুমা বিছানাতেই ছিল না। আরে, ঠাম্মা কোথায় গেল? তাছাড়া ঠাম্মা রাত 1টার সময় কোথায় যেতে পারে? আরে, সে হয়তো ওয়াশরুমে গেছে। কিন্তু আগে একে তোল, কি জানি কি দেখে ফেলেছে যে এখানেই অজ্ঞান হয়ে গেছে। ওরা দুজন ওই রাতে যেতে পারল না, কারণ অনুপম সেই অবস্থাতেই ছিল না। পরের সকালে অনুপমের যখন চোখ খোলে, তখন ওর ঠিক পাশে রবির ঠাম্মাকে বসে থাকতে দেখে, যে এখনো সেই ভয়ঙ্কর চেহারা নিয়েই বসেছিল। খোকা, তুই আমার সোনা ছেলে, তাই না? কাউকে কিচ্ছু বলবি না যে আমি আসলে কে, না হলে কেউ এটা জানতে পারবে না যে তুই কে ছিলি। সোনা ছেলে আমার। এরপরে রবির ঠাকুমা ওখান থেকে চলে যায়। অনুপম এখনো নিজেকে সামলাতে পারেনি, আর নিজের দুই বন্ধুকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়ার জন্য বলে। সেদিন সন্ধ্যায় তিন বন্ধু যখন গ্রামের ভ্রমণ করছিল, তখন ওরা একটা জিনিস নোটিস করছিল, যে প্রত্যেকেই ওদের থেকে দূরে পালাচ্ছিল
কেউ ওদের সঙ্গে কথা বলতে চাইছিল না। ওরা এর কারণটা জানতে পারছিল না। আব্দুল কাকা নামের একজন একটা চা দোকান চালাতো, যে রবিকে তবে থেকে জানতো যখন রবি খুবই ছোট ছিল। রবি ওই আব্দুল কাকার কাছে গেল আর তাকে বলল, আব্দুল কাকা, আমাকে ভুলে গেছো নাকি? না খোকা, আমি তোকে কি করে ভুলতে পারি? তোকে তো আমি নিজের কোলে বসিয়ে খেলেছি। এরপরে রবি তার থেকে গ্রামের ডাইনি আর সন্ধে হওয়ার পরে কাউকে গ্রামে না দেখতে পাওয়ার কারণটা জিজ্ঞেস করে, আর এটাও জিজ্ঞেস করে যে আসলে ওদের তিনজনকে দেখে সবাই পালিয়ে যাচ্ছে কেন। খোকা, আসল কাহিনীটা হলো যে গ্রামের ডাইনির কথা তুমি এতদিন ধরে শুনে চলেছ, সে আর অন্য কেউ নয়, সে তোমার নিজের ঠাকুমা। গ্রামের ডাইনি যে রাতে বেরোনো লোকেদের শিকার করে, সে তোমার নিজের ঠাকুমা। এটা শোনার পর রবি যেন একেবারে আকাশ থেকে পড়ে গেল। হ্যাঁ খোকা, এই কথাটা তোমাদের বাড়ির লোকেরাও জানে। আজ থেকে 7 বছর আগে তোমার ঠাকুমা খুব অসুস্থ হয়ে গেছিল, কিন্তু একটা ডাইনি সেই সময় গ্রামের কাল হয়ে ঘুরে বেড়াতো। তার একটা শরীরের দরকার ছিল, যার সাহায্যে সে নিজের শিকার করতে পারত। যখন গ্রামের লোকেরা তাকে মারতে যায়, তখন তোমার ঠাকুমাও তাদের মধ্যে একজন ছিল, কিন্তু ফিরে আসার সময় ওই ডাইনি তোমার ঠাকুমার আত্মাকে বাঁশের সঙ্গে বেঁধে দিল, আর ওই ডাইনির আত্মাটা তোমার ঠাকুমার শরীরে ঘর করে নিল। তখন থেকে তোমার ঠাকুমা এই গ্রামে প্রত্যেক রাতে মৃত্যুর খেলা খেলে চলেছে। তুমি নিশ্চয়ই দেখেছ যে তোমার বাড়িতে কোনো ভগবানের মূর্তি বা পুজোর জিনিস নেই, আর অন্ধকারে কখনো প্রদীপ বা আলো জ্বলে ওঠে না, কারণ ডাইনি শয়তানের পুজো করে, ভগবানের নয়। এরপরে অনুপম কাল রাতের ব্যাপারে বলে দেয়। আর এখন তিনজন খুব ভয় পেয়ে গেছিল, কারণ এই তিনজন ওই ডাইনির ঘরে রয়েছিল। এই কারণেই কেউই ওদের কাছে আসতে চাইছিল না। এবার বুঝতে পেরেছি যে আমার বাড়ির লোকেরা আমাকে এই গ্রামে কেন আসতে দিচ্ছিল না। না, তারা কখনো এই সত্যিটা বলেছিল। এরপরে তিনজন ওই বাড়িতে যায়, জিনিসপত্র বাঁধে আর তক্ষুনি বেরিয়ে পড়ল। কিন্তু তখনই পেছন থেকে একটা আওয়াজ এলো। এত তাড়াতাড়ি চলে যাচ্ছ খোকা, কিন্তু আমি এখন আমার নাতির থেকে আলাদা হতে পারবো না। আমার মায়া খেলার কারণেই তো আমি ওকে নিজের কাছে ডেকেছিলাম। এখন তো আমার শরীর অনেক পুরনো হয়ে গেছে, এবার আমার আত্মার নতুন শরীরের প্রয়োজন। এইটুকু বলেই রবির বাড়িতে ওই ঘর করা ডাইনির আত্মাটা রবির শরীরে প্রবেশ করে যায়। আর এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে ওই দুই বন্ধু নিজেদের প্রাণ বাঁচিয়ে পালায়। সবাই বলে এখন রবির ঠাকুমার জায়গায় রবির শরীর ওই ডাইনির ঘর হয়ে গেছে, যে পরের 60 বছর অবধি এইভাবেই এই গ্রামে প্রত্যেক রাতে মৃত্যুর খেলা খেলবে।